9 নম্বর যে প্রশ্নটা, ডাক্তার সমাজের কোনো অভিভাবক নাই। এই হাতে আঙ্গুল দিয়ে বলে দেয়, যদি আমি রাজনীতি করি না, এই যে জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান স্যার, উনি কি একজন ডাক্তার না? জামাতে ইসলাম যদি ক্ষমতার মধ্যে আসে তাহলে তো উনি তো দেশের একদম কর্ণধার। উনি যে পর্যায়ে আছে এখন উনি কেন মুখ খুলতেছে না? উনি তো একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার। ওনার পরিবারে 5 জন ডাক্তার, উনি স্ত্রী এফসিপিএস, ওনার মেয়ে এফসিপিএস করতেছে কার্ডিওলজিতে, ওনার ছেলে মানে এমবিবিএস ডাক্তার, উনকি পোস্ট গ্রাজুয়েশন করতেছে। তো উনি কেন মনে করি উনি যেহেতু সমাজের কর্ণধার, জাতির কর্ণধার, সরকার হবে একসময়, হয়তো সরকার হবে জামাত ইসলাম যদি ক্ষমতা যেত, উনার কথা পুরো দেশ চলবে। তো উনি কেন একটা বিবৃতি দিচ্ছে না? উনি একটা বিবৃতি দিয়ে সবকে একদম ঠান্ডা। সুতরাং আমাদের ডাক্তার সমাজের কর্ণধার নাই, আমাদের অভিভাবক নাই। আমাদের যে ডাক্তার সমাজটা আছে, এই সমাজের একজন কর্ণধার দরকার, যার বিবৃতিতে, যার কথায়, যার নেতৃত্বে সবকিছু চলবে। এই জিনিসটা নাই আমাদের মধ্যে, ঐক্যবদ্ধ নাই। এটার জন্য আজকে আমাদের এত অধপতন, স্বাস্থ্যখাতের অধপতন, আমাদের এমবিবিএস বিডিএসদের এত অধপতন। আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে সেশন 2020-21। হ্যাঁ, আজকে যে বিষয়টা নিয়ে আমি এখানে 10টা প্রশ্ন আপনারা দেখতেছেন, এই প্রশ্ন নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। পূর্বেও আমি ম্যাথস আর ডিএমএফ নিয়ে আমি কিন্তু একটা দীর্ঘ প্রায় 26 মিনিটের একটা ভিডিও তৈরি করেছিলাম। তো আলহামদুলিল্লাহ ওই ভিডিওটা মোটামুটি 1000 খানেক মানুষ দেখেছে, বিশেষ করে যারা আছে ম্যাথস স্টুডেন্ট, ডাক্তার, আমাদের মেডিকেল স্টুডেন্ট। তো এখন আসলে এই যে প্রশ্নগুলি, এগুলি শুধু আমার প্রশ্ন না, এগুলি আমি মনে করি আমার মনে এই প্রশ্নগুলি জাগছে, তার জন্য আমি এই প্রশ্নগুলি এখানে আলোচনা করব এবং কি প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করার চেষ্টা করব। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে ডাক্তার পদবীর রায় কি হবে। আচ্ছা, আমরা যেটার জন্য আমরা রাজপথে নেমেছি, এত আন্দোলন করেছি, এত দফা দিয়েছি, এত কিছু করেছি, আমাদের পুরা বাংলাদেশে আমাদের মেডিকেল স্টুডেন্ট, এমবিবিএস বিডিএস স্টুডেন্টরা কিসের জন্য? ডাক্তার পদবীর জন্যই তো। ডাক্তার নামের আগে কারা ডাক্তার লাগাতে পারবে, কারা পারবে না, এটার জন্যই। কিন্তু আদালত অবশেষে আপনারা জানেন যে প্রায় 90 বার কিন্তু এই রায়টা পিছিয়েছে। হ্যাঁ, এই রায়ের মামলা, এই রায়টা দিবে করে এভাবে 90 বার শুধু এটা পিছিয়েছে, আবারও পিছানো হয়েছে। এখন এসে এটা ধরা যায় যে 91 বার। তো এই ডক্টর পদবীর রায়টা জানানো হবে, এটা বলা হয়েছে যে হাইকোর্ট থেকে। এটা হচ্ছে 12ই মার্চ, আজকে হচ্ছে অলরেডি এখন রাত্রে 2টা বাজতেছে। হ্যাঁ, 10 মিনিট কম 2টা বাজে এখন রাত্রের। তো আজকে কিন্তু 6 মার্চ, তো এটা হচ্ছে 12ই মার্চ এটা রায় দিবে। হ্যাঁ, তো এত কিছু করার পরেও এটা রায় ওই দিনও দেওয়া হয়নি, তখন এটা 12ই মার্চ এটা রায় দিবে, তখন ওই অপেক্ষা আছি এটা কি রায় আসে, কারার নামের আগে ডাক্তার লিখতে পারবে, কারা লিখতে পারবে না। হ্যাঁ, ম্যাথস ডিএমএফ ওরা কি ডাক্তার লিখতে পারবে, নাকি এমবিবিএস বিডিএস ওরা লিখতে পারবে, নাকি মানে কারা, এটা ফাইনাল একটা সিদ্ধান্ত আসবে। এখন দেখা যাক এটাও আবার পিছিয়ে কিনা, অথবা এটা কি সিদ্ধান্ত আসে। হ্যাঁ, যে ডাক্তার পদবীর রায় কারা দিবে, কারা লাগাতে পারবে অথবা পারবে না, এই বিষয়টা আমাদের মেডিকেল এমবিবিএস বিডিএস স্টুডেন্টরা কেন আন্দোলন করা লাগতেছে? এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল, এটা তো বিএমডিসির দায়িত্ব ছিল, ওরা এসব ডিল করবে। এসব আমরা কেন এই জিনিসটার জন্য রাজপথে এমনকি আন্দোলন করা লাগতেছে? মানে কোন পর্যায়ে গেছে বিষয়টা? 1 নম্বর প্রশ্নটা রায়ের অপেক্ষা আছে, 1 নম্বর গেল। 2 নম্বর, 5 দফা কেন ব্যর্থ হলো? আপনারা জানেন যে আমাদের এমবিবিএস বিডিএস স্টুডেন্টরা 5টা দফা আমরা পেশ করেছি। এই 5টা দফা, এই দাবি, 5টা যে দাবি, এই দাবির কিন্তু কোনোটাই কিন্তু মানে কার্যকর হয়নি, এমনকি এই দাবিটা ব্যর্থ হয়ে গেছে। হ্যাঁ, কেন ব্যর্থ হয়েছে? পিছনে অনেক কারণ আছে, অনেক ফ্যাক্টর আছে। হ্যাঁ, এখানে এগুলি আমাদের যে দাবিগুলি, 5টা দাবি আসলে যৌক্তিক, একদম কাটায় যৌক্তিক, কোনো দাবি আসলে মানে ফালে দেবার মতো নয়। আমাদের দাবিটা যৌক্তিক ছিল, কিন্তু কর্তৃপক্ষ, বিএমডিসি, স্বাস্থ্য দপ্তর এমনকি কর্তৃপক্ষ এই বিষয়টা আসলে কানেই নেয়নি। বিষয়টা মানে বিষয়টা আপনার এটা মানে আমলে নেয়নি এই দাবিটাকে। আচ্ছা, দেশে যে এত কিছু হয়ে যাচ্ছে, আমাদের এমবিবিএস স্টুডেন্ট বিডিএস স্টুডেন্টরা যে আমরা শাটডাউন দিয়েছি, আমরা যে ক্লাস বর্জন করেছি, এত কিছু করেছি, আন্দোলন করেছি, মিডিয়াতে তুলপাড় সৃষ্টি হয়েছে, এগুলি আসলে কর্তৃপক্ষ, বিএমডিসি, স্বাস্থ্য দপ্তর এবং কর্তৃপক্ষ এটা আসলে কানে নিতেছে না, ওনারা কিছু জানেই না, এমন একটা দশা। আমাদের এই 5 দফা ব্যর্থর দাবি আরো অনেক কারণ আছে। হ্যাঁ, এখানে আমাদের সিনিয়র ডাক্তারদের অনেক মানে আমি মানে মনে করি ওনাদের অনেক গাফলতি ছিল। আমাদের একতাবদ্ধ
তে আরো দুর্বলতা ছিল, সবগুলি মেডিকেলে এগিয়ে কিন্তু আসা হয়নি। সবেমাত্র কিছু মেডিকেল স্টুডেন্ট কিন্তু এগিয়ে এসেছিল এই আন্দোলনে। সব মেডিকেল থেকে প্রতিবাদ কিন্তু হয়নি। সব সরকারি মেডিকেল আছে 37টা, প্রাইভেট মেডিকেল আছে 67টা, ডেন্টাল মেডিকেল আছে 26টা। এই যে মোট প্রায় এতগুলি মেডিকেল, সবাই যদি আমরা একত্রিত থাকতাম 5 দফা কেন 10 দফা পেশ করলে এগুলি দাবি মানতে বাধ্য ছিল। বুঝতে পারছো? এখানে আমাদেরও গাফলতি ছিল। আমাদের সিনিয়র পর্যায়ে যারা আছে, সিনিয়র ডাক্তারগণ, সিনিয়র বাইগণ, ওনাদেরও গাফলতি আছে। আর সবচেয়ে বড় বিষয়টা, আমাদের ডাক্তার সমাজের আসলে অভিভাবক নাই। বুঝতে পারছেন? একটা যে অভিভাবক, আমাদের ডাক্তার সমাজের আজকে এত অধপতন কিসের জন্য? স্বাস্থ্য খাতের এত অধপতন কিসের জন্য? আমাদের ডাক্তারদের এত অধপতন কিসের জন্য? কোন কারণে? আমরা আমাদের ন্যায্য মূল্যটুকু কেন পাচ্ছি না? এখানে আমাদের ডাক্তার সমাজের কিছু কারণ আছে। হ্যাঁ, আমাদের কোনো নির্দিষ্ট কোনো অভিভাবক নাই। অভিভাবক যদি থাকতো, নেতা যদি থাকতো, তাহলে আজকে আমরা মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকতো। আমাদের এত ছন্নছাড়া হয়ে থাকতো না, এত কিছু আসলে ঝামেলা পোয়ানো হতো না। বুঝতে পারছেন? এটা হচ্ছে আসল কথা। 5 দফা এসব বিভিন্ন ফ্যাক্টরের কারণে, বিভিন্ন কারণে এই 5 দফার অবশেষে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, এখনো ব্যর্থ হয়েছে না। আমরা আবার ইনশাল্লাহ দরকার হয় আমাদের 5 দফা দাবি পূরণ করে ছাড়বো। হ্যাঁ, 3 নম্বর যে প্রশ্নটা, স্কয়ার ফার্মা ভুল স্বীকার করেনি কেন? আপনারা জানেন যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কিন্তু ওরা ম্যাটস ডিএমএফ দের সাপোর্ট নিয়ে কিন্তু কথা বলছে। সেখানে আমাদেরকে এমবিবিএস স্টুডেন্টদেরকে বলে যে আমরা নাকি গ্রাজুয়েট ডাক্তার, আর ওদেরকে সম্বোধন করছে হচ্ছে এই ডিপ্লোমা ডাক্তার। কত বড় ভুল রে ভাই! এত বড় একটা ফার্মাসিউটিক্যাল স্কয়ার ফার্মা, ওদের মতো ওরা যারা আমাদের এই ফার্মাসিটির টিকে আছে, আমাদের এমবিবিএস এই সেক্টর দ্বারা, এমবিবিএস ডাক্তার দ্বারা, অথবা আমাদের এই ফার্মাসিটি ঠিক আছে, আর ওরা আজকে আমাদেরকে এত একটা ভুল করার পরে কিন্তু ওরা ওদের বিবৃতি দেয়নি, ওরা ভুল স্বীকার করেনি, ওরা ক্ষমা চায়নি। এমনকি ওরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ওনারা যে একটা ভুল বলেছে এটা স্বীকার করতে যাচ্ছে না। এবার বুঝেন, এখন আমাদের করণীয় কি? এই স্কয়ার ফার্মাকে বয়কট করা, কোনো কথা নাই। 1 নম্বরে বয়কট করা। আমার স্ক্রিনে দেখতেছেন এসব ডাক্তার, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তাররা যেভাবে বয়কট করতেছে, এভাবে স্কয়ার ফার্মাকে আপনারা বয়কট করবেন। অলরেডি কিন্তু স্কয়ার ফার্মাকে বয়কট করা হয়েছে, এমনকি করা হচ্ছে, এমনকি এর একটা প্রভাব কিন্তু স্কয়ার ফার্মার উপর পড়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন স্কয়ার ফার্মার যেসব কর্মচারীগণ আছেন, যেসব মার্কেটিং বিজনেসে যারা জড়িত, ওরা কিন্তু অবশ্যই এরা বুঝতে পেরেছে, এমনকি একটা মোটামুটি ওরা কিন্তু অবশ্যই সম্পূর্ণভাবে পুরো দেশ থেকে বয়কট করা হোক। আমাদের যে এমবিবিএস বিডিএস এর পর্যায়ে আছে ইন্টারনেট ডাক্তার ভাইরা, আমাদের ডাক্তার সমাজ সম্পূর্ণভাবে স্কয়ার ফার্মাকে বয়কট করা হোক। ওরা আমাদেরকে অপমান করেছে, এমনকি আমাদের ম্যাটসের পক্ষে নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, এটার প্রভাব কিন্তু ওদের উপর দিয়ে যাবে। ওরা যতক্ষণ পর্যন্ত ভুল স্বীকার না করবে, যতক্ষণ পর্যন্ত না বিবৃতি দিবে, সংবাদ সম্মেলনের মাধ্যমে করবে। হ্যাঁ, আর আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে বিএমডিসি কেন 2018-19 সেশনের ফাইনাল প্রফেট সাপ্লি নিবে না? অলরেডি গতকাল কিন্তু আন্দোলন করেছে আমাদের সিনিয়র বড় ভাই আপুরা। আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারের ফাইনাল প্রফেট রেজাল্ট দিয়েছে গত কিছুদিন আগে, 6-7 দিন পূর্বে। কিন্তু হঠাৎ করে এখানে একটা কি ঘটনা ঘটে গেল, এই যে 2018-19 সেশনের ভাই আপুদের যে ফাইনাল প্রফ, ওদের সাপ্লি কিন্তু নিবে না বিএমডিসি, ঢাকা ইউনিভার্সিটি। ওদের সাপ্লি কিন্তু নিবে না, ওদেরকে পরের বেসের সাথে পরীক্ষায় বসতে হবে। আপনারা একটু সিকোয়েন্সগুলো একটু দেখেন, সিস্টেমগুলো একটু দেখেন। মেডিকেলের মধ্যে একটা সেক্টরে সাপ্লি যুগ যুগ ধরে আসতেছে, যে সাপ্লি স্বাভাবিক, সেখানে ওরা সাপ্লিটাকে বাতিল করে যাচ্ছে। মেডিকেলে রেগুলার এক্সাম, সাপ্লি, রিসাপ্লি, 3টা কিন্তু যুগ যুগ ধরে চলে আসতেছে। রিসাপ্লিটা হয়তো বাতিল করা হয়েছে, কিন্তু সাপ্লিটা এখন বাতিল করে দিয়ে এই সাপ্লিও নিতে চাচ্ছে না। তার ওরা পরের জুনিয়র বেসদের সাথে কন্টিনিউ করবে, এমনকি প্রফ দিবে। বিষয়টা আপনারা একটু খেয়াল করতে পারতেছেন? এমবিবিএস স্টুডেন্টদের উপর দিয়ে কি জোর দিয়ে যাচ্ছে। এখন যদি আপনারা ইয়া না করেন, জাগ্রত না হন, পরে কিন্তু এগুলি বড় ধরনের সমস্যায় পোয়াতে হবে। বুঝতে পারছেন? আজকে না ওই বাইরা এগুলি যদি এখন জাগ্রত না হয়, পরে এই পরে জুনিয়র বেসগুলি আমাদের এই অবস্থা এই ঝামেলাগুলি পোয়াতে হবে। হ্যাঁ, একটু দেখেন বিএমডিসি আসলে কি চাচ্ছে, স্কয়ার ফার্মা কি চাচ্ছে, স্বাস্থ্য খাতের সাথে যারা জড়িত ওরা আসলে প্রকৃত কি চাচ্ছে। ফার্মাসিউটিক্যাল আমাদের বিপক্ষে, বিএমডিসি আমাদের বিপক্ষে। এখানে আসলে মূল কাহিনীটা একটু আপনি গবেষণা করলে একটু ক্লিয়ার হয়ে যাবেন। এমবিবিএস বিডিএস স্টুডেন্টদের আসলে ওরা কি চাচ্ছে, কি করতে চাচ্ছে।
সাপ্লি, যেখানে মেডিকেল একটা যুগ যুগ ধরে সাপ্লি আসতেছে, যারা বিখ্যাত ডাক্তার হয়েছে ওরাও সাপ্লি দিয়ে মানে সাপ্লির সম্মুখীন হয়েছিল, সাপ্লি ওদের সময় ছিল, তাহলে এখন কেন সাপ্লি বাতিল করে দিবে? শুধু তা নয়, আজকে সাপ্লি মনে করো যে মানে বলতেছে বাতিল করে দিবে, কদিন পরে অলরেডি কিন্তু এটা নাম নিয়ে নিছে, আমি যেটা বলতেছি, কদিন পরে বলবে যে হ্যাঁ ডাক্তার হয়েছে, ডাক্তার হওয়ার পরে ফাইনাল প্রপ দেওয়ার পরে আমরা ইন্টারনেট শেষ করার পরে কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে যায় বিএমডিসির, কদিন পরে বাবাজিরা বলবে যে লাইসেন্স এক্সাম পেতে হলে লাইসেন্স এক্সাম দিতে হবে, লাইসেন্স পেতে হলে বিএমডিসির লাইসেন্স পেতে হলে লাইসেন্স এক্সাম দিতে হবে এমবিবিএস বিডিএস স্টুডেন্টদের। দিন দিন কঠিন করতেছে, কিসের কারণে একটু দেখেন। লাইসেন্স এক্সাম কি বেটা আমরা এমনি এমনি 4-5টা প্রফ দিয়া তারপর লাইসেন্স এক্সামের সম্মুখীন হবো, এটা কোনো কথা হলো? একটা প্রফ কি মনে হয়? তাহলে প্রফ বাতিল করা হোক, 4টা প্রফ। যারা বাংলাদেশ থেকে বিদেশে যাবে অথবা যারা বিদেশি আছে ওরা আবার ওদের দেশে যাবে, লাইসেন্স এক্সামটা মূলত তাদের জন্য এনে। আচ্ছা, এই প্রশ্নের প্রেক্ষিতে ওরা কি দাঁড় করাবে? ভালো ডাক্তার তৈরি করতে চাই। এই যে লাইসেন্স এক্সাম বলতেছেন, তারপরে সে সাপ্লি দিতে দিবে না, প্রশ্ন একটা দাঁড়াবে যে আমরা ভালো ডাক্তার তৈরি করতে চাই। এই আগে কি ভালো ডাক্তার হয়নি, বিখ্যাত ডাক্তার হয়নি? যারা বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত ডাক্তার এগুলি কোন কালের? কিন্তু পূর্বে তো সবকিছু ছিল, লাইসেন্স এক্সাম ছিল না, সাপ্লি মানে লাইসেন্স এক্সাম ছিল না, ওই সাপ্লি ছিল। তো এখন আপনার এত মাথা ব্যথা কিসের জন্য, কি কারণে? এখানে এক প্রকার কর্তৃপক্ষ অবশ্যই আছে যারা পিছনে থেকে এর মানে মানে এত এত শয়তানিগুলি করতেছে, এটা আসল বিষয়টা, বুঝতে পারছেন? একটু মাথা খেলে না, সামনে আরো ভয়াবহ অবস্থা হবে, বুঝতে পারছেন? এখন যদি জাগ্রত না হন, এখন যদি এগুলির বিষয়ে কথা না বলেন, বুঝতে পারছেন? 5 নম্বর যে প্রশ্নটা, যে 2 জন ডাক্তারে চলছে শরীয়তপুরের গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স। আমিও শরীয়তপুরে আছি, আমার বাসা যদিও নরসিংদী। এই যে শরীয়তপুরের নিউজটা আপনি আমার স্ক্রিনে দেখতেছেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিউজ তৈরি করেছে। শরীয়তপুর জেলার ঢাকা বিভাগের একটা জেলা শরীয়তপুর জেলার একটা উপজেলা হচ্ছে গোসিরহাট উপজেলা। গোসিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলতেছে মাত্র 2 জন ডাক্তার দ্বারা। এখানে পেশেন্ট রোগী কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না, কোনো সুবিধা পাচ্ছে না, ওয়ার্ডে বসে আছে, শুয়ে আছে, কিন্তু কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না, অবস্থা খুবই করুণ। অবশেষে বাধ্য হয়ে প্রাইভেট হসপিটালে চলে যেতে হচ্ছে। কিসের জন্য? ডাক্তার মতো একটা কমপ্লেক্স, একটা স্বাস্থ্য কমপ্লেক্সকে 2 জন ডাক্তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, আমরা যে 5 দফা যে দাবি করছি, সেখানে কি একটা দাবি ছিল না যে অতি দ্রুত অথবা একটা নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যখাতে মানে 10,000 নাকি কত হাজার আমরা দাবি করেছি ডাক্তার নিয়োগ দিতে হবে অতি দ্রুত, বছরে মানে ডাক্তার নিয়োগ দিতে হবে। এই যে আমরা যে যুক্তিটা পেশ করলাম, এটাকে হাতে কলমের প্রমাণ এখন পাইছেন? স্বাস্থ্য কমপ্লেক্স একটা মতো স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র 2 জন রোগী দ্বারা 2 জন ডাক্তার দ্বারা চলতেছে। একটা উপজেলাতে কয় লাখ মানুষ বসবাস করে আপনার হিসাব আছে? আর সেখানে আপনি একটা উপজেলা এত লাখ লাখ মানুষকে 2 জন ডাক্তার দিয়ে কিভাবে? ভাই আমার মাথায় ধরতেছে না। আমরা যে দাবি পেশ করছি এমনি এমনি যৌক্তিক আছে, আমাদের দাবিগুলি সবগুলি কাটায় 5টা দাবি যৌক্তিক। আচ্ছা, আরেকটা নিউজ শরীয়তপুর সম্পর্কে যেহেতু বলতেছি, আপনারা আমার স্ক্রিনে আরেকটা দেখতেছেন, ডাক্তার শ্যামলী আক্তার গাইনি হইছে শিশু বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল দিতেছে, চেম্বারে বসতেছে, রোগী দেখতেছে, ফ্রিতে ট্রিটমেন্ট করে চেম্বার জমাইতেছে, টাকা দিয়ে ভিজিট দ্বারা রোগী দেখতেছে। আরে ভাই ডাক্তার না, ম্যাটস ডিএমএফ ডাক্তার। ডিএমএফ এই যে শরীয়তপুরের মতো প্রত্যন্ত এলাকায়, এখানে যদি পর্যাপ্ত পরিমাণ ডাক্তার যদি থাকতো স্বাস্থ্য কমপ্লেক্সে, তাহলে কি আজকে এসব হয়েছে ডাক্তার শ্যামলীদের মতো কি মানুষরা কি এভাবে এই ডিএমএফরা কি এভাবে এই প্রত্যন্ত গ্রাম এলাকাগুলিতে এসব করতে পারতো? যদি স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে পরিপূর্ণ ডাক্তার থাকতো। এই দুর্বলতা কাজগুলি কাজে লাগে কিন্তু এই ডিএমএফরা কিন্তু এই প্রত্যন্ত এলাকাগুলিতে গ্রামগঞ্জে কিন্তু এভাবে বুয়া ডাক্তার টাইটেল দিয়ে কিন্তু মানুষদের ঠকাচ্ছে, রোগী দেখতেছে, ভুলভাল চিকিৎসা করে মানুষ মারতেছে, মানে বড় ধরনের চিকিৎসায় হয়তো যে ট্রিটমেন্টটা প্রাথমিকভাবে দিচ্ছে এটা বড় ফিডব্যাক আকারে কিন্তু পরবর্তীতে রোগী পোয়াতে হয়। এগুলি পড়তে বড় পর্যায়ে ডাক্তার অথবা এমবিবিএস পর্যায়ে যখন আসে তখন এগুলি ধরা পড়ে। এই হচ্ছে কাহিনী। এখানে আমাদের একটা গাফুলিতে আছে, গ্রাম পর্যায়ে আমরা সেন্টারে চিন্তা না করে পেরিফেরিতে কেন আমরা ক্যারিয়ার করি না? গ্রামগঞ্জগুলি আমাদের নিজ এরিয়াগুলিতে কেন আমরা কভার করি না? এমবিবিএস করার পরে আপনি আপনার এরিয়াগুলিতে কভার করেন, আপনার গ্রামে যান, আপনার ইউনিয়নে যান, উপজেলা যান, তাহলে তো আর ম্যাথসের স্টুডেন্টগুলি সুযোগ পায় না। সবাই সেন্টার ঢাকা শহর অথবা শহরগুলিতে পেরিফেরিতে গ্রামগঞ্জে কেউ যাচ্ছে না। এটার জন্য কিন্তু ওরা এই সুযোগগুলি কাজে লাগাচ্ছে। এটা একটা দুর্বল পয়েন্ট।
একটা দুর্বল পয়েন্টে বললাম এই যে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে না, এগুলি ওরা কাজে লাগে কিন্তু এসব করতেছে, বুঝতে পারছেন? যাক, আরেকটা যে বিষয় 6 নম্বর যে প্রশ্নটা, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো কেন ম্যাথস ডিএমএফ এর বিপক্ষে বিবৃতি দেয় না? এই যে আমরা এই যে আন্দোলনের কারণে নামেছি আমরা, যারা এমবিবিএস পড়ুয়া, বিডিএস পড়ুয়া, ফার্স্ট ইয়ার টু ফিফথ ইয়ার, এমনকি ইন্টারনেট ডাক্তাররা উড়ে আছে, তারাও পরিপূর্ণ না, সব মেডিকেল থেকে না। মূলত আন্দোলন আমাদেরই করতে হবে, তারুণ্যের মাধ্যমে জয় আসে, বুঝতে পারছেন? কোনো যারা ডাক্তার হয়েছে ওরা কিন্তু এগুলিতে আর আসবে না, ইনভলভ হবে না, ওরা একটা অন্য পর্যায়ে অন্য লেভেলে চলে গেছে। ওই পর্যায়ে আমরাও যখন যাবো আমরাও এই লেভেলে সেসব করবো না। আমাদের দাবি তুলতে হবে, তারুণ্যের দেশ যেভাবে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে তারুণ্যের মাধ্যমে, এই ছাত্রদের মাধ্যমে, ঠিক এটাকে আমাদের জয় করতে হবে, আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হবে। এগুলি স্বাস্থ্য ক্ষেত্রে বাঁচিয়ে রাখার জন্য এখন আমাদের এই মনে করে যে এটা উদ্যোগ নিতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নাই, বুঝতে পারছেন? এই যে ডাক্তার বানানোর কারখানা কোনগুলি? মেডিকেল কলেজ, অবশ্যই মেডিকেল কলেজগুলো তো ডাক্তার বানানোর কারখানা। তাহলে মেডিকেল কলেজগুলো কর্তৃপক্ষগুলো কেন প্রিন্সিপাল, অধ্যক্ষ, মানে যারা প্রফেসর আছে, এমনকি মেডিকেল কর্তৃপক্ষগুলির কাছ থেকে কেন বিবৃতি হচ্ছে না? বিবৃতি তারা কেন দিচ্ছে না ম্যাথসের বিরুদ্ধে? নামের আগে ডাক্তার লাগাতে পারবে না মেডিকেল এমবিবিএস আর বিডিএস ছাড়া অন্য কেউ। এই বিবৃতিরা বাবাজি কেন মেডিকেল কর্তৃপক্ষ দিচ্ছে না? বাংলাদেশে এই যে 110টা মেডিকেল আছে, আমরা টানা 1000, মানে কি বলতাম, টানা মানে 1 বছর যদি আন্দোলন করি, টানা আন্দোলন সবকিছু করলাম, শাটডাউন আন্দোলন সবকিছু 1 বছর করলে যে ফায়দা হবে, এই 110টা বাংলাদেশের যে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ আছে, ওরা জাস্ট 1 মিনিটে একটা বিবৃতি দিলে এর চেয়ে 1000 কোটি গুণ কার্যকর হবে। মেন সমস্যাটা কোন জায়গায়? ডাক্তার বানানোর কারখানা যেটা, এই কারখানা থেকে তো বিবৃতি দিচ্ছে না ম্যাথসের বিরুদ্ধে, আমাদের পক্ষে কথা বলতেছে না। অনেক ফ্যাক্টর আছে, বুঝতে পারছেন? অনেক ফ্যাক্টর আছে, আমি পরবর্তীতে আরো অন্য বিষয়গুলিতে আলোচনা করব। ওনারা আমাদের পক্ষপাতিত্ব নিচ্ছে না কেন? নিলেই তো এটা মানে আমলে নিবে জিনিসটাকে। আমরা কি আসলে এই লেখাপড়া বাদ দিয়ে কি আমরা এটা খেলতামাশা হয়েছে? আগস্ট মাসে আমরা আন্দোলন করেছি এটা নিয়ে, কিছুদিন আগে আন্দোলন করেছি, এখন রমজান মাস চলতেছে, এখন কি আমাদের এসব করার সময়? আমাদের কি লেখাপড়া আসে না? এটা আমাদের নিয়ে আর কতবার ইয়া করবে? 90 বার পর্যন্ত রায় পিছিয়েছে। আচ্ছা, 6 নম্বরটা হলো 7 নাম্বার, হাসপাতাল ও ক্লিনিক্যাল গুলো কেন ম্যাথস ডিএমএফ দের পক্ষে? খুবই সুন্দর একটা প্রশ্ন আমার। আচ্ছা, আপনারা দেখেন যে হসপিটালগুলি, ক্লিনিক্যালগুলি, ডায়াগনস্টিকগুলি চলতেছে যে এই কর্তৃপক্ষ, অথবা আমি ফার্মাসিউটিক্যাল দিয়ে দিলাম, স্কয়ার ফার্মার মতো আরো যত ফার্মাসিউটিক্যাল আছে, ওরা কেন ম্যাথসের পক্ষে, ডিএমএফ দের পক্ষে? বিষয়টা আমি ক্লিয়ার করে বুঝাই। ডিএমএফ দারি, ম্যাথস দারি স্টুডেন্টদের দ্বারা অথবা ওদের এই ইয়া দ্বারা যে কাজটা করাতে হসপিটাল কর্তৃপক্ষ, ডায়াগনস্টিক, ক্লিনিক্যাল যে কাজটা 10,000 টাকায় করাতে পারে, ওই একই কাজটা এমবিবিএস স্টুডেন্ট দিলে করাইতে লাগবে 30,000 টাকা। এই মাসিক বেতনের কথাটি বলতেছি। মাসিক যদি ম্যাথসের স্টুডেন্ট দ্বারা যদি 10,000 টাকা দিয়ে খাটাইতে পারে 1 মাস, সে জায়গায় এমবিবিএস পড়ুয়া ডিগ্রিধারী এমবিবিএস ডাক্তারদের দিতে হবে 30,000। তখন হসপিটাল কর্তৃপক্ষ অবশ্যই কোনটা পয়সা নিবে? কাদের নিয়োগ দিবে? ওরা কাদের সাপোর্ট করবে? অবশ্যই ম্যাথস ডিএমএফ দের। কম টাকায় ওদেরকে খাটাচ্ছে, কিন্তু বেশি সময় কম টাকা দিচ্ছে, ওদের টাকা লাভ হচ্ছে, লাভবান হচ্ছে, টাকা সেভ হচ্ছে। সেখানে এমবিবিএস দিয়ে দিলে ওদের 20 টাকা দেওয়া লাগতেছে, তখন ওরা কাদের সাপোর্ট করবে? ম্যাথসদের। মূল বিষয়টা বাবাজি এখানেই, বুঝতে পারছেন? এখানেই মূল বিষয়টা। এটার জন্য এটার বিরুদ্ধে সবাই কথা বলতেছে না। কর্তৃপক্ষ ম্যাথস যাদের উপর, মানে ওরা ওদের উপর নির্ভরশীল, ওরা কম টাকা পাইছে, কোনো মতে পাইছে, ইয়ারমিয়া করতে পারে, ওরা ওদের এগুলি খাটে। বিষয় হচ্ছে এ জায়গার মধ্যে, বুঝছেন? এই যে হসপিটাল ক্লিনিকের ম্যাথসের পক্ষে। 8 নম্বর যে প্রশ্নটা, এমবিবিএস বিডিএস আন্দোলনের সব মেডিকেল কলেজগুলো প্রতিবাদ করতেছে না কেন? বাংলাদেশে 110টা মেডিকেল কলেজ, এই যে প্রতিবাদ আন্দোলন, অনলাইন ভার্চুয়ালি আন্দোলন অথবা অফলাইন আন্দোলন কারা করতেছে? হাতে গোনা কয়েকটা মেডিকেল।
এই যে ঢাকা শহরে না হলো 15-20টা মেডিকেল আছে, সবগুলি মেডিকেল থেকে বেশি না, প্রত্যেকটা মেডিকেল থেকে যদি 50 জন করে স্টুডেন্ট রাস্তায় আন্দোলনের নামে ঢাকা শহরে, তাহলে পুরা মিডিয়া জগৎ মনে একদম তুলপাড় তৈরি হবে, পুরা দেশবাসী কিন্তু একদম মানে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে। কিন্তু কিছু সংখ্যক মেডিকেল এই আন্দোলনে যোগদান করতেছে, প্রতিবাদ করতেছে। ডাক্তারকে উড়াই কি হবে, আপনার কি হবেন না? কিছু মেডিকেল বয়স দেখতেছে, নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। এটা একটা মেইন একটা ইস্যু, বুঝছেন? সবগুলি মেডিকেল যদি আমরা আজকে একত্রিত হয় একসাথে, বেশি না 1-2 দিন যদি শাটডাউন দেয় একদম 110টা মেডিকেল কলেজ, একদম সবকে 5 দফা না 10 দফা দাবি পূরণ হবে ইনশাল্লাহ। মূল কথা বুঝতে পারছেন? এসব সরকারি, যত সরকারি মেডিকেল আছে, যত প্রাইভেট মেডিকেল আছে, কয়টা মেডিকেল, হাতে গোনা 5-6-10টা মেডিকেল কিন্তু আন্দোলনে ভূমিকা পালন করতেছে। তাও কিছু সংখ্যক অ্যাক্টিভ সদস্য, অ্যাক্টিভ স্টুডেন্ট গুলি। সবাই যদি একসাথে, আমরা এই জিনিসটা আমাদেরও গাফলতি আছে, জিনিসটা যদি একত্রিত একটা প্ল্যাটফর্মে আমরা আসতে পারতেছি না। কম ইন্টারনেটের যুগ, কমিউনিকেশনের যুগ, এখন যদি না পারি তাহলে কখন পারবো? এখন যদি শুধু এই বিষয়টা কি বারবার আন্দোলন করার সময় মানে আছে আমাদের, বিষয়টা একসময় বিষয়টা যেমনটা তেমনি রয়ে যাবে। এখনই সময় এগুলি আসলে সংশোধন করা, স্বাস্থ্যখাতকে বাঁচানোর। সব মেডিকেল আমাদের যদি এখনো সময় আছে একত্রিত হয়, দাবিগুলি আসলে পেশ করার যোগ্য। ভাই এত কষ্ট করে এমবিবিএস পড়তেছেন, বিডিএস পড়তেছেন, সেখানে আপনার আরেকজন কয়েক মাসে কোর্স করে ও আপনার সমতুল্য সব দিক দিয়ে চলে যাচ্ছে, বেতনের দিক দিয়া, তারপরে সম্মানের দিক দিয়া, সব দিক দিয়া, বিষয়টা কিভাবে মেনে নেবেন? তাহলে আপনার কেন এসিসি দেওয়া লাগছে, কেন আপনার দুটাতে আপনার গোল্ডেন পাওয়া লাগছে, কেন জিপে 5 পাওয়া লাগছে, কেন আপনার 1.5 লক্ষ স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করে তারপরে 10,000 স্টুডেন্ট যারা বাস হয়েছে মেডিকেলগুলিতে, এখানে এত প্রতিযোগিতা তাহলে আপনার কেন করা দরকার লাগছে? আপনাদের এসিসি পরে তো আপনি ম্যাথস ডিএমএফ করতে পারতেন। ওরা তো ঠিক মতে উচ্চ বিদ্যালয়ের গন্ডিও পের হতে পারেনি, 2.5 পায়া কোনো মতে গন্ডিও পের হতে পারছে না কোনো মতে। কোর্স কয়েক মাসে কোর্স করে এসব এখন এমবিবিএস দের উপর পর্যায়ে চলে যাচ্ছে। এগুলি মানানোর বিষয়, এগুলি একদম স্বাস্থ্যকে দেখবেন পুরো ধ্বংসের পথে, বুঝছেন? সুতরাং সবগুলি কলেজ, মেডিকেল কলেজগুলিতে একত্রিত একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং কি একত্রিত এই আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের অভিভাবক নির্ধারণ করতে হবে, নেতা নির্ধারণ করতে হবে, বুঝতে পারছেন? আমাদের নির্দিষ্ট কোনো অভিভাবক নাই, নির্দিষ্ট কোনো একজন যার কথায় সবকিছু হবে, এই নির্দিষ্ট জিনিসটা আমাদের নেই। এটাই মেইন সমস্যা। 9 নম্বর যে প্রশ্নটা, ডাক্তার সমাজের কোনো অভিভাবক নাই। এই যে বললাম, এতে আমাদের ডাক্তার সমাজের কোনো অভিভাবক নাই। আজকে যদি আমাদের ডাক্তার সমাজে অভিভাবক থাকতো, আমাদের যদি কর্ণধার থাকতো, আমাদের যদি নেতা থাকতো, তাহলে আজকে এত কিছু, এত সমস্যা হওয়ার কথা ছিল না। আমাদের ডাক্তার, যারা ডাক্তার হয়ে গেছে, সিনিয়র ডাক্তার, ভালো ডাক্তার, বড় ডাক্তার, ওরা কি এসবে আসবে? জীবনও আসবে না। টাকা পাচ্ছে, ক্যারিয়ার করছে, চেম্বার জমাচ্ছে, রোগী দেখতেছে, এ তো উনি তো উনার কাজ নিয়ে ব্যস্ত, উনি কি এসব কাজে আসবে? কখনোই আসবে না। আমাদের অভিভাবক নাই, ওরা তো ওনাদের পথ তৈরি করে নিয়েছে, ওনা তো আর অন্য কিছু দেখতে চাবে না, উনি ওনার নিয়ে মানে ব্যস্ত। আমাদের ন্যায্য দাবিটা কেউ বলবে না, আমাদের বলা লাগতেছে। আমাদের পক্ষে নিয়ে কতজন সিনিয়র ডাক্তার আছে, কতজন মনে করে একদম যারা মানে উচ্চ পর্যায়ে আছে, তারা কতজন মুখ খুলতেছে, হাতে আঙ্গুল দিয়ে বলে দেয়, যদি আমি রাজনীতি করি না। এই যে জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান স্যার, উনি কি একজন ডাক্তার না? জামাতে ইসলাম যদি ক্ষমতার মধ্যে আসে, তাহলে তো উনি তো দেশের একদম কর্ণধার, উনি যে পর্যায়ে আছে, এখন উনি কেন মুখ খুলতেছে না? উনি তো একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ওনার পরিবারে 5 জন ডাক্তার, উনি স্ত্রী এফসিপিএস, ওনার মেয়ে এফসিপিএস করতেছে কার্ডিওলজিতে, ওনার ছেলে মানে এমবিবিএস ডাক্তার, উনকি পোস্ট গ্রাজুয়েশন করতেছে। তো উনি কেন মনে করি, উনি যেহেতু সমাজের কর্ণধার, জাতির কর্ণধার, সরকার হবে একসময়, হয়তো সরকার হবে জামাত ইসলাম যদি ক্ষমতা যেত, উনার কথায় পুরো দেশ চলবে। তো উনি কেন একটা বিবৃতি দিচ্ছে না? উনি একটা বিবৃতি দিয়ে সবকে একদম ঠান্ডা। সুতরাং আমাদের ডাক্তার সমাজের কর্ণধার নাই, আমাদের অভিভাবক নাই। আমাদের যে ডাক্তার সমাজটা আছে, এই সমাজের একজন কর্ণধার দরকার, যার বিবৃতিতে, যার কথায়, যার নেতৃত্বে সবকিছু চলবে। এই জিনিসটা নাই আমাদের মধ্যে, ঐক্যবদ্ধ নাই। এটার জন্য আজকে আমাদের এত অধপতন, স্বাস্থ্যখাতের অধিক অধপতন, আমাদের এমবিবিএস বিডিএস দের এত অধপতন। 10 নম্বর যে প্রশ্নটা, আমাদের এখন করণীয় কি? আচ্ছা, কি আর বলবো, এসব টুকটাক আন্দোলন কইরা কিছু নাই। ক্লাস মাঝখান থেকে আমাদের ক্ষতি হচ্ছে, লেখাপড়ার ক্ষতি হচ্ছে, ওইটার ক্ষতি হচ্ছে, ওইটার ক্ষতি হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। এখন আমাদের কি করণীয়? আপনারা সিদ্ধান্ত নেন, ফয়সালা নেন। আমার পরামর্শ রইল, সবগুলি মেডিকেল যদি একত্রিত আসা যায়, সবগুলি মেডিকেল স্টুডেন্ট দরকার নাই।
প্রত্যেকটা মেডিকেলে না হলেও তো ফার্স্ট ইয়ার থেকে নিয়ে ফিফথ ইয়ার পর্যন্ত না হলেও তো 200-300 স্টুডেন্ট আছে। এখান থেকে জাস্ট 20 জন করে স্টুডেন্ট সিলেক্ট করেন কর্মী। 110টা মেডিকেল আছে, 20 জন করে সিলেক্ট করলে আপনি দেখেন যে কয় হাজার স্টুডেন্ট হয়।